শিউলিমালা একাডেমিকে আন্তরিক ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আজকের আলোচনার বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে উপনিবেশ পরবর্তী বাংলাদেশে বুদ্ধিবৃত্তিক পুনর্জাগরণের পূর্বশর্ত, জ্ঞান ও চিন্তার আন্দোলন। এই বিষয়ে আমি প্রথমেই কথা বলতে চাই। আমি জানি না শিরোনামে কেন আমরা উপনিবেশ পরবর্তী এই কথাটা উল্লেখ করলাম। আমরা শুধুমাত্র এটাই বলতে পারতাম যে বুদ্ধিভিত্তিক পুনর্জাগরণের পূর্বশর্ত, জ্ঞান ও চিন্তার আন্দোলন। যেহেতু আমরা উপনিবেশ শব্দবন্ধটিকে জ্ঞান চর্চার আন্দোলনের সাথে জুড়ে দিয়েছি, তাহলে বোঝা যাচ্ছে যে আসলে এর একটি প্রাসঙ্গিকতা আছে। তো আসলে বিভিন্ন বুদ্ধিভিত্তিক আলোচনায় এবং লেখনীতে উপনিবেশ এবং উপনিবেশ উত্তর জ্ঞান চর্চা নিয়ে অনেক কথা হয়। তো আসলে বিষয়টা কি? আমরা উপনিবেশ একটা পলিটিক্যাল কনসেপ্ট, যে একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রকে ভূখণ্ডকে অধিগ্রহণ করে এবং সেখানে তারা তাদের শাসন কার্য চালায়। এটা একটা পলিটিক্যাল কনসেপ্ট, কিন্তু এটা ইন্টেলেকচুয়াল প্র্যাকটিস, এটার সাথে বুদ্ধিভিত্তিক আলোচনা এটা কিভাবে প্রাসঙ্গিক। আসলে এটা বোঝার জন্য আমাদেরকে দেখতে হবে যে বুদ্ধিভিত্তিক আলোচনায় আমরা কিভাবে করি। বুদ্ধিভিত্তিক আলোচনায় আমরা বিভিন্ন টার্মিনোলজি ব্যবহার করি। ফর এক্সাম্পল, বাংলাদেশে বিভিন্ন আলোচনায় আমরা দেখি কতগুলো পপুলার টার্মস, যেমন সেকুলারিজম, তারপর হচ্ছে ফেমিনিজম, তারপর হচ্ছে ফ্রিডম অফ চয়েস। এই ধরনের নানা শব্দবন্ধ আমরা আমাদের বিভিন্ন আলোচনায় আমাদের যুক্তিকে প্রাসঙ্গিক করে তোলার জন্য ব্যবহার করি। তো এখন সমস্যাটা হচ্ছে এই যে ফেমিনিজম কথা বলতে ওয়েস্টে যা বোঝায় আমরাও এখানে তাই বুঝি কিনা, বা আমাদের তা বোঝা ঠিক হবে কিনা, বা সেকুলারিজম বলতে ওয়েস্টে যা বোঝায় আমরা এখানে যখনই একই শব্দ ব্যবহার করি আমরাও একই রকম বুঝবো কিনা। আর তাদের যে দৃষ্টিভঙ্গি সেকুলারিজমের ব্যাপারে বা ফেমিনিজমের ব্যাপারে বা ইন্ডিভিজুয়াল ফ্রিডমের ব্যাপারে, সেটা আমাদের যে সমাজ বাস্তবতায় সেটা কতটা প্রাসঙ্গিক। তো মোটা দাগে আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই উপনিবেশোত্তর বুদ্ধিভিত্তিক আলোচনায় সাধারণত একটা পরোক্ষ দায় দেয়া হয় উপনিবেশের উপরে, অ্যাজ ইফ কলোনাইজার্সরা যা যা করেছে সবই খারাপ এবং তাদের কারণে আমরা আজকে পিছিয়ে আছি, আমাদের কোনো দায় নেই। আমি যখন এই টপিকটা শুনলাম, আমার কাছে প্রথমেই যেই বিষয়টা মাথায় আসলো যে আসলে এই উপনিবেশোত্তর জ্ঞান চর্চা এই ধরনের আলোচনাগুলি কোথায় বেশি হয়। আপনি দেখবেন যে আমরা যাদেরকে সো কল্ড গ্লোবাল সাউথ বলে এখন চিনি, বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, এই জায়গায় এইসব বিষয়ে খুব আলোচনা। পোস্ট কলোনিয়াল অ্যাপ্রোচ, পোস্ট কলোনিয়াল ইন্টেলেকচুয়াল প্র্যাকটিস কি সমস্যা আমাদের করে, বা কলোনিয়ালিজম কেন খারাপ, আমরা এখনও কলোনিয়ালিজমের বাইরে যেতে পারিনি, এই ধরনের বিষয়। তো আমরা যদি একটা জিনিস খেয়াল করি, আমরা যখন জ্ঞান চর্চার ক্ষেত্রে কলোনিয়ালিজমকে একটা সমস্যা মনে করছি, যে তাদের চাপিয়ে দেওয়া দৃষ্টিভঙ্গি দিয়েই আমাদের বর্তমানের জ্ঞান চর্চা চলছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে জ্ঞানের চর্চার শুরু কি তাদের কাছ থেকেই শুরু হয়েছে, কলোনাইজার্সদের কাছ থেকেই শুরু হয়েছে,
আমরা তো দেখি যে ফর এক্সাম্পল ইংল্যান্ড, তাদের তারা যেই সব থিওরি বা জ্ঞানের যেসব তত্ত্ব তারা দিয়েছে, এগুলি কি তাদের নিজস্ব আবিষ্কার, নাকি এগুলি তারা আরও পুরনো যেসব সভ্যতা, গ্রিক, রোমান্স, ল্যাটিনস, তাদের আইডিয়াকে তারা পুনর্জাগরণ করেছে বা নতুন করে তারা পেশ করেছে? তো তারা কিন্তু নিজেদেরকে জ্ঞান চর্চার ক্ষেত্রে উপনিবেশিক একটা বাধা হিসাবে দেখে নেয়। আমি যেই জায়গাটাতে গুরুত্ব দিতে চাচ্ছি সেটা হচ্ছে, এটা অনস্বীকার্য যে আমাদের যে জ্ঞানের যে আলোচনা, আমাদের যে একাডেমিক পড়াশোনা, এর পুরোটাই হচ্ছে ইউরোসেন্ট্রিক। আরও সহজভাবে বলতে গেলে, আমরা যে বিশ্ববিদ্যালয়ের যে ফিলসফি ডিপার্টমেন্টে দাঁড়িয়ে যে প্রোগ্রামটা আমরা আজকে করছি, বা এই আর্টস ফ্যাকাল্টি বা সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি বা সায়েন্স ফ্যাকাল্টি, এই বিশ্ববিদ্যালয় পর্যায়ের যেসব পড়াশোনা, এখানের কয়টা আমাদের লোকাল নলেজ, এই সবই পশ্চিমের নলেজ। আমরা এগুলোকে রিপ্রডিউস করছি বা তাদেরকে বোঝার চেষ্টা করছি বা তাদের দেখানো পথে হাঁটছি। তো এটা কি খারাপ? না, এটা আসলে তখনই খারাপ এবং যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে, এবং যার কারণে তাদের জ্ঞান চর্চা বা জ্ঞান উৎপাদনে এটা একটা প্রবলেম হয় নাই। ইউরোপে যে রেনেসা হয়েছে, সেখানে জ্ঞানের বিভিন্ন শাখায়, সাহিত্যে, শিল্পে, জ্ঞানের বিভিন্ন শাখায় যেই ধরনের সৃষ্টিশীল কাজ হয়েছে, তারা জ্ঞানকে অন্য একটা মাত্রায় নিয়ে গেছে। কিন্তু আমাদের প্রবলেম যেটা হয়েছে, আমরা জ্ঞানটাকে একটা রেডিমেড প্রোডাক্ট হিসেবে নিয়েছি। আমরা এখানে কোনো ভ্যালু অ্যাড করি নাই। আমাদেরকে যা শেখানো হয়েছে, আমরা সেগুলি পুনরাবৃত্ত করেছি। আমরা আনকোয়েশ্চেনেবলি তাদের টার্মিনোলজিগুলোকে অ্যাকসেপ্ট করেছি। আমরা তাদের ব্যবহৃত টার্মিনোলজিগুলোর প্রতি ক্রিটিক্যাল কোয়েশ্চেন করি নাই। ওয়েস্টে ফেমিনিস্টরা যা যা বলে, বাংলাদেশের মহিলারাও কি তা চায়, এগুলি কি মহিলাদের একই চাওয়া কিনা, সেটা কিন্তু আমরা বিবেচনায় নেই নাই। বাংলাদেশে যেসব মহিলারা ফেমিনিজম চর্চা করে, তারা কিন্তু সব ওয়েস্টার্ন ফেমিনিস্টদের রেফারেন্স দিয়ে তাদের দেখানো পথেই আমাদেরকে হাঁটতে বলে। তো আমি এই উপনিবেশ অংশটুকু এই জায়গাটাতেই থামতে চাই। সেটা হচ্ছে, জ্ঞান চর্চার ক্ষেত্রে উপনিবেশিকতা তখনই খারাপ যখন আমি উপনিবেশের তৈরিকৃত জ্ঞানকে কোনো বিনা প্রশ্নে, উইদাউট এনি ক্রিটিক্যাল কোয়েশ্চেন, অ্যাজ ইট ইজ আমি যখন গ্রহণ করব, আমি যখন আমার নিজস্ব চিন্তা বাদ দিয়ে দিব, তখনই এটা খারাপ। কিন্তু আমি যদি তাদের যেই জিনিসগুলো ভালো, সেগুলি আমার কনটেক্সটে কিভাবে চর্চা করা যায়। ফর এক্সাম্পল, যদিও আমি ব্যক্তিগতভাবে সেই ওয়েস্টার্ন ফেমিনিজমের সব আইডিয়াকে সাপোর্ট বা ধারণ করি না, কিন্তু এটা আমার লিভড এক্সপিরিয়েন্স যে বাংলাদেশে মহিলারা অপ্রেস এন মাস, তারা বিভিন্নভাবে পিছিয়ে পড়া, তারা বিভিন্নভাবে বঞ্চিত, তারা বিভিন্নভাবে সুযোগ থেকে বঞ্চিত। তো এখন আমি যদি আমাদের দেশের মহিলাদেরকে এগিয়ে আসতে দেখতে চাই, তাদেরকে আমি কিভাবে এগিয়ে আসতে দেখতে চাই, তারা কিভাবে এগিয়ে আসতে চায়, তাদেরকে শুনতে হবে এবং তার আদলে আমাদেরকে আমাদের মতো করে নারী স্বাধীনতার কথা, নারী মুক্তির কথা বা নারীর ক্ষমতায়নের কথা আলোচনা করতে হবে, নট তাদের শেখানো পথে। এবার আসি যে আসলে আমাদের পুনর্জাগরণের ক্ষেত্রে, জ্ঞান ও চিন্তার ক্ষেত্রে কি কি মেজর সীমাবদ্ধতা আছে। একটি দেশের জ্ঞান চর্চার একটা সবচেয়ে মেইন স্ট্রিম হচ্ছে ওই দেশের ফর্মাল এডুকেশন সিস্টেম। কেউ ফর্মাল এডুকেশন, ফর্মাল স্কুলিং না নিয়েও জ্ঞান চর্চা করতে পারে, কিন্তু সেটা খুবই এক্সেপশনাল কেস এবং সেটা আমাদের আলোচনার বিষয় না। জ্ঞান চর্চার যে আনুষ্ঠানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, এখানে আমরা কি ধরনের শিক্ষা দেই, কিভাবে দেই,
আর এই শিক্ষার কতটুকু বা ফলপ্রসূ হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে কোনো ধরনের খোলামেলা আলোচনা আমাদের মধ্যে নেই। আজকের বা গতকালকেরও পত্রিকায় একটা এরকম রিপোর্ট বেরিয়েছে যে তৃতীয় শ্রেণীর যারা ছাত্রী তারাও অক্ষর জ্ঞান নাই বা শব্দ উচ্চারণ করতে পারে না, হোয়াটএভার। এবং এটা আমাদের খুব গবেষণা করে বের করা দরকার নাই, আমাদের দৈনন্দিন চলাফেরায় কথাবার্তায় আমরা কিন্তু এই বিষয়টা খুব ভালো করেই অনুভব করি যে আমাদের পড়াশোনার মান একেবারে তলানিতে এসে ঠেকেছে। তো এই জায়গাটাতেও আমাদের জ্ঞান চর্চার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে যে এটা আমাদের পুরো একাডেমিয়ার ব্যর্থতা। আমরা যারা সোকল্ড শিক্ষিত হিসেবে নিজেদেরকে দাবি করি, এবং এটা রাইটিস্ট, লেফটিস্ট, আস্তিক, নাস্তিক সকল দিক থেকেই এই কথাটা প্রযোজ্য যে আমরা নিজস্ব একটা মডেল দাঁড় করাতে ব্যর্থ হয়েছি ইন এভরি রেসপেক্ট। শিক্ষার ক্ষেত্রে বলি, সাংস্কৃতিক ক্ষেত্রে বলি, যে বাংলাদেশি মুসলমান বা বাংলাদেশি নাগরিকের যে একটা আলাদা বৈশিষ্ট্য বা পরিচিতি, সেটা আমরা সারা বিশ্বে তুলে ধরতে পারি নাই। বাংলাদেশের 50 বছর স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে একটা এরকম আলোচনা হয়েছিল, সেখানে আমি এই কথাটা বলেছিলাম যে একটা দেশ কতটা উন্নত তা মাপার অনেকগুলো ম্যাট্রিক্স আছে, তবে একটা সহজ ম্যাট্রিক্স হচ্ছে সেই দেশের আইকনিক সিম্বল কি, যেমন আইফেল টাওয়ার, যেমন স্ট্যাচু অফ লিবার্টি, রাইট? এগুলি দেখলে আমরা বুঝি যে ওইটা আমেরিকা, ওইটা ফ্রান্স বা এরকম। তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এরকম আইকনিক কী জিনিস আছে যেটা দেখলে বোঝা যায় যে এটা বাংলাদেশ? আমাদের এরকম কিছু নাই। শিল্প সাহিত্য ক্ষেত্রে গত 50 বছরে বাংলাদেশের কোনো উল্লেখযোগ্য কোনো অ্যাচিভমেন্ট নাই। এটা আমার কাছে বরাবরই খুবই একটা মানে পাজলিং ব্যাপার মনে হতো যে যেরকম একটা পরিবেশে নিখাদ সাহিত্য এবং শিল্পচর্চা হয়, খুব ইউনিক কবিতা, গল্প বা নাটক তৈরি হয়, বাংলাদেশ কিন্তু এর একদম আইডিয়াল কন্ডিশনে ছিল। কিন্তু তারপরেও বাংলাদেশে এরকম কোনো উল্লেখযোগ্য, যেমন এই নজরুল, রবীন্দ্রনাথ, জসিমউদ্দিন, ওনাদের পরে শিল্প সাহিত্যের ক্ষেত্রে এই ধরনের কোনো জেনুইন কন্ট্রিবিউশন বা গ্রাউন্ড ব্রেকিং কোনো সিগনিফিক্যান্ট পিস কিন্তু আমরা পাই নাই। কেন পাই নাই? এই জায়গাটাতেই হচ্ছে বড় প্রশ্ন। সেটা হচ্ছে যে আমাদের যারা এই ক্রিয়েটিভ সেকশন, তারা হচ্ছে এক ধরনের উপনিবেশিকতা মানসিকতা নিয়েই এই শিল্প সাহিত্য চর্চা করেছে। তাদের কাছে সাহিত্য শিল্প চর্চা মানে হচ্ছে ভারতের সাংস্কৃতিক আধিপত্যকে রিপ্রডিউস করা, যার ফলে তারা কিন্তু এক ধরনের বায়াস স্ট্যান্ড নিয়েছে। অন দ্য আদার হ্যান্ড, আরেক এক্সট্রিমে যারা সোকল্ড রাইটিস্ট ব্লকের, তাদের মধ্যেও আরেক ধরনের এক্সট্রিমিজম কাজ করে। তারা ভাবে যে শিল্প সাহিত্য চর্চা এগুলি আসলে ইসলাম বিরোধী কর্মকাণ্ড, ইভেন জ্ঞান চর্চাও ইসলাম বিরোধী কর্মকাণ্ড, যার ফলে ইসলামিস্ট ব্লকও খুব মিজারেবলি ফেল করেছে কোনো ধরনের এই সাংস্কৃতিক ক্ষেত্রে ইম্প্যাক্টফুল কিছু তৈরি করতে। জ্ঞান চর্চার কথা যখনই আসে আমরা কোনো গুরুত্ব দেই যে বেশি বেশি পড়াশোনা করতে হবে, এবং বেশি বেশি পড়াশোনার নামে যেমন যারা ইসলামিস্ট আছে তারা শুধু ইসলামিক বইপত্র পড়ে, বা যারা অন্য আদর্শের তারা শুধু তার আদর্শের বইপত্রগুলি পড়ে। তো আসলে শুধু বই পড়া আমাদেরকে জ্ঞানের বা চিন্তার মুক্তি দিতে পারে না, বরঞ্চ অনেক সময় আমাদের বই পড়া আমাদের জন্য নেতিবাচক হতে পারে। আমি যখন একই টাইপের বই বা আলোচনা কনজিউম করতে থাকি তখন কিন্তু আমার মধ্যে একটা বায়াস তৈরি হয়। আমি সেই একই কথা, যেটা আমার কনফার্মেশন বায়াস, আমি আগেই ধরে নেই যে এটাই এটা, এবং সেটার সপক্ষে যুক্তি দেওয়ার জন্য যা যা দরকার আমি সেগুলো আনি। এতে করে আমাদের মধ্যে মুক্ত চিন্তার বিকাশটা হয় না, আমরা সত্য থেকে দিন দিন পিছিয়ে যাইতে থাকি। কোনো বিষয়ের
সঠিক সিদ্ধান্তে আসতে গেলে আমাদেরকে প্রোজ অ্যান্ড কনস দুইটাই সমান সমান আলোচনা করতে হবে। এখন আপনি যখন নিজেকে কোনো একটি পক্ষ ভাববেন, তখন কিন্তু আপনি আপনার দুর্বলতাগুলোকে ষড়যন্ত্র তত্ত্ব বলে উড়িয়ে দেবেন। জ্ঞান কি, কেন, কিভাবে, এটা নিয়ে অনেক ডিবেটিং কোয়েশ্চেন্স আছে, কিন্তু আমি প্রবন্ধকারের আলোচনা শুনতে শুনতে আমি যেটুকু নোট নিয়েছি, যে আমি ইনস্ট্যান্টলি যদি আমাকে জিজ্ঞেস করা হয় আপনি জ্ঞানের প্রকাশটা কীরকম দেখেন বা জ্ঞানের ধারণাটা আপনার কি, আমি এখানে লিখছিলাম যে নলেজ ইজ অ্যাবাউট আস্কিং দ্য রাইট কোয়েশ্চেন্স, আন্ডারস্ট্যান্ডিং দ্য উইকনেসেস অফ আর্গুমেন্টস অ্যান্ড অ্যাপ্লাইং এক্সিস্টিং নলেজ টু সলভ নভেল ইস্যুস। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি এইভাবে জ্ঞানটাকে বুঝতে চাইছি, যে এটা হচ্ছে আস্কিং দ্য রাইট কোয়েশ্চেন্স। আপনি কোনো কিছু শুনলেই সব কিছু সাথে অ্যাগ্রি করবেন বা সব কিছু ডিসএগ্রি করবেন, সেটা না। আপনার ওই জায়গার যে কোনো আলোচনার যে গ্যাপটা, সেটাকে আপনি যদি অ্যাড্রেস করতে পারেন, এটা আপনার জ্ঞানের একটা বহিঃপ্রকাশ। এই জন্য কিন্তু আমরা একাডেমিক রিসার্চে দেখি রিসার্চ গ্যাপের কথাটা আসে, যে আগে ওনারা এগুলো বলে গেছে কিন্তু এটা বাদ পড়ে আছে। তাহলে এই যে গ্যাপ আইডেন্টিফিকেশনটা একটা নলেজের একটা অংশ। তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য উইকনেসেস অফ আর্গুমেন্টস। নলেজ দিয়ে আমরা যখন আর্গুমেন্ট তৈরি করি, কিন্তু সেই আর্গুমেন্টগুলার কী কী উইকনেসেস আছে। সাধারণত যারা খুব ভালো যুক্তি দিতে পারে তারা মানুষকে খুব সহজেই বায়াস করে ফেলতে পারে, কিন্তু আপনি খুব সহজভাবে বা ঠান্ডা মাথায় যদি আর্গুমেন্টসগুলোকে শুনেন, আপনি কিন্তু কাউন্টার আর্গুমেন্ট বা এই তার যুক্তির যে দুর্বলতাগুলি খুঁজে পেতে পারবেন, এবং সেটাও একটা জ্ঞানের প্রকাশ। শুধুমাত্র জ্ঞান থাকলেই এটা সম্ভব। আরেকটা হচ্ছে অ্যাপ্লাইং এক্সিস্টিং নলেজ টু সলভ নভেল ইস্যুস। আমরা এটা সাইকোলজিতে আসছে, এডুকেশনাল সাইকোলজিতে আসছে, যে জ্ঞানের একটা ধরন চিন্তা করা যায়, যে লাইক বিল্ডিং এ ওয়াল, ব্রিক অন ব্রিক। আমরা হাওয়ার উপরে কোনো কিছু বুঝি না। আমরা যখনই কোনো কথা শুনি, বই পড়ি, এটাকে আমরা ইন্টারপ্রেট করি। তো আমরা ইন্টারপ্রেট করি কীভাবে? আমাদের এক্সিস্টিং নলেজের মাধ্যমে, যেটাকে বলা হয় স্কিমা বা ব্যাকগ্রাউন্ড নলেজ। আমরা যখন বলি, জানো সে বিয়ের অনুষ্ঠানে লুঙ্গি পরে চলে আসছিল, হ্যাঁ, এখন এই কথাটাকে আমি ইন্টারপ্রেট করার সময় তাহলে আমি বুঝি যে বিয়ে একটা ফর্মাল অনুষ্ঠান, ওখানে অনেক লোকাল মানে অনেক মানুষের সমাগম হয়, এবং ওই জায়গাটাতে এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট। তাইলে এই যে এই কথাটা, যে ওই ঘটনাটা যে কিভাবে আমি দেখব, কিভাবে বুঝবো, বিচার করব, এটা বোঝার জন্য আমি বাংলাদেশের কালচারে বিয়ের অনুষ্ঠানটা কি সেটা দিয়ে কিন্তু আমি দ্রুত ডিকোড করে ওই সেন্টেন্সটার অর্থ বুঝি। তাহলে আমি বলছি যে জ্ঞানের প্রকাশটা হচ্ছে অ্যাপ্লাইং এক্সিস্টিং নলেজ টু সলভ নভেল ইস্যুস। এখন আমরা ওই লোকটাকে জ্ঞানী মনে করি যে একটা ইউনিক প্রবলেম যখন সৃষ্টি হয়, সে একটা ওয়ে আউট দেখাইতে পারে। এটা সে কখনো এর আগে এনকাউন্টার করে নাই, ফেস করে নাই, বাট স্টিল হি ক্যান মেক দ্য রাইট ডিসিশন, রাইট চয়েস বেসড অন হিজ এক্সিস্টিং নলেজ। এখন যখন আমরা এআইকে বিভিন্ন কথা জিজ্ঞেস করি আর সে খুব ঝটপট উত্তর দেয় এবং খুব মজা লাগে আমাদের কাছে, মনে হয় যেন সে আসলে কিছু বানাইতে পারতেছে না, আসলে সে কিন্তু ওই ব্যাকগ্রাউন্ড নলেজ অ্যানালাইসিস করেই ওটা করতে পারে। শিউলিমালা একাডেমিকে অভিনন্দন জানাচ্ছি যে এই ধরনের আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা। আমি মনে করি যে এরকম আলোচনা আমরা যদি খোলামেলাভাবে করতে পারি, আসলে আলোচনাগুলি আমাদের হয়ে যায় ওয়ান সাইডেড, যে আমার কথা যখন অডিয়েন্স শুনছে তার কিন্তু মনে অনেক প্রশ্ন আসতেছে। তো যখনই এই প্রশ্নগুলি ইন্টারেক্টিভ হবে, ওয়ান সাইডেড হবে না, তখনই কিন্তু জ্ঞান সৃষ্টি হবে। হ্যাঁ, লার্নিংয়ের অনেকগুলো থিওরির মধ্যে এটাও একটা থিওরি, যে আমরা জ্ঞান ইজ কো-ক্রিয়েটেড, নলেজ ইজ কো-ক্রিয়েটেড। ওকে, তো ভবিষ্যতে আমরা আরও বেশি ইন্টারেক্টিভ প্রশ্ন উত্তরধর্মী খোলামেলা আলোচনা করব সময় নিয়ে, সে আশাবাদ ব্যক্ত করেই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।